আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনা কি ফিরছেন কিংবা তাকে ফেরানো হচ্ছে? এই প্রশ্নটা নতুন করে আবার উঠেছে। নতুন করে উঠেছে দিল্লির একটা বার্তা এবং বাংলাদেশের একটা বার্তাকে কেন্দ্র করে। আমরা সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও নতুন করে ছড়িয়ে পড়তে দেখেছি। সেখানে তাকে বলতে শোনা গেছে দেশে ফেরার ব্যাপারে। তিনি সেখানে কি বললেন? আবার বাংলাদেশে নতুন সরকার শেখ হাসিনার ফেরাকে নিয়ে কি ভাবছে? শেখ হাসিনা যদি ফেরেন তাহলে কি তিনি রাজনীতি করতে ফিরবেন? নাকি কারাগারে ঢুকতে ফিরবেন? এই প্রশ্নটা সামনে আসছে ঘুরে ফিরে। চলুন একটু জেনে দেখব বাংলাদেশ সরকারের এই মুহূর্তে, বর্তমান নতুন সরকারের এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভাবনা কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলছে, সেই ট্রাইব্যুনালের শেখ হাসিনা নিয়ে নতুন ভাবনা কি? এবং শেখ হাসিনা নিজের দেশে ফেরা নিয়ে তার বক্তব্য কি? এই ৩টা বিষয় নিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব শেখ হাসিনার বাংলাদেশে ফেরার প্রেক্ষাপটটা কবে তৈরি হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা কি ফিরছেন কিংবা তাকে ফেরানো হচ্ছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, এছাড়া আরও একাধিক মামলায় অনেক বছরের কারাদণ্ডও তার হয়েছে, দুদকের মামলায় কারাদণ্ড হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন তাহলে তাকে ফাঁসির দড়ির সামনে থাকতে হবে। অর্থাৎ ফাঁসির দড়িকে বরণ করে নেয়ার জন্য ফিরতে হবে, এরকম অনেকে বলেন। কিন্তু আদৌ কি শেখ হাসিনার মতো একজন তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, তার বিরুদ্ধে একটা অভিযোগ প্রমাণিত হয়েছে বলেও আদালতের দাবি। কিন্তু শেখ হাসিনা রাজনীতিবিদ হিসেবে যে মানে তিনি যে বিচক্ষণ, সেটা অবশ্য অস্বীকার কেউ করেন না। একটা ব্যাপার, শেখ হাসিনার অনেক নেগেটিভ ব্যাপার আছে। একটা পজিটিভ ব্যাপার মানে অপ্রাসঙ্গিকভাবে বলে আমরা প্রসঙ্গে ফিরে যাব। সেই ব্যাপারটা হচ্ছে, আমরা তার শাসনামলে দীর্ঘ ১৫.৫ বছরের একটানা শাসনামলে যেটা দেখেছি, সেটা হচ্ছে যে তিনি কূটনৈতিকভাবে অত্যন্ত ঝানু দেশ প্রধান হিসেবে কাজ করেছেন। ঝানু একজন ব্যক্তি হিসেবে কাজ করেছেন। কিভাবে? একই সঙ্গে তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, চীনের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন, ব্যবসা ঠিক রেখেছেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা ঠিক রেখেছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রেখেছেন। একই সাথে এই ৪ পরাশক্তির সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এবং বাংলাদেশের ব্যবসাতে বিভিন্নভাবে তাদেরকে ইনভলভ করা, পদ্মা সেতুতে চীনকে ইনভলভ করা, পরমাণু বিদ্যুতে রাশিয়াকে ইনভলভ করা, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি করা, আমেরিকার সঙ্গে সম্পর্ক ঠিক রাখা, যেখানে আমেরিকার একেবারে প্রকাশ্য শত্রু হচ্ছে রাশিয়া এবং চীন, সেই ব্যাপারগুলো তিনি কিন্তু কূটনৈতিকভাবে খুবই দক্ষতার সঙ্গে সামাল দিয়েছিলেন। যে ব্যাপারটা সামাল দিতে ব্যর্থ হতে দেখেছি আমরা, তারপরে দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার, প্রফেসর ইউনূস সরকারকে। সে যাই হোক, সেটা শেখ হাসিনার শাসনামলের একটা পজিটিভ দিক হয়তো, কিন্তু তার শাসনামলে বহু নেগেটিভ দিক আছে বলেই তো তিনি প্রশ্নবিদ্ধ হয়েছেন, এবং সেই প্রশ্নবিদ্ধ হওয়ার ফলে তার সরকারের পতন হয়েছে। এবং তার সরকারের পতন হওয়ার পরে আমরা যে প্রত্যাশা করেছিলাম যে প্রফেসর ইউনূস একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন বাংলাদেশে, সেই প্রত্যাশা অবশ্য আমাদের পূর্ণ হয়নি। এখন দেখার বিষয়, নতুন যে সরকার এসেছে, বিএনপি সরকার, তারা সেই মানে অধরা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে কিনা, তারা সেই প্রত্যাশা বাস্তবায়ন করতে পারে কিনা। সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও বেশ ভাইরাল হয়েছে, এবং সেই অডিওটা গত ২ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে খুব। সেখানে শেখ হাসিনাকে দেশে ফেরার ব্যাপারে বলতে শোনা গেছে। কি বলছেন তিনি? তিনি বলছেন, "দেশে আমি ফিরব, খুব শিগগিরই ফিরব।" কিন্তু তার আগে আপনারা নতুন যে সরকার এসেছে তাদের শাসনামল একটু দেখে নিন। এই কথা
তাকে বলতে শুনেছি আমি তার অডিওতে। এছাড়া তিনি এটাও বলেছেন যে আমি প্রফেসর ইউনূস সম্পর্কে যে সকল কথা বলেছিলাম সেই সব কথা দেশের মানুষ বিশ্বাস করতে চায়নি। কিন্তু প্রফেসর ইউনূসের তিনি তো আর প্রফেসর ইউনূস বলেন না, অন্য কিছু বলেন। যাই হোক, প্রফেসর ইউনূসের শাসনামল দেখার পরে জনগণ বুঝতে পেরেছে যে আমি তার সম্পর্কে যা বলেছিলাম সেগুলো সত্য নাকি মিথ্যা। সেগুলো যে সত্যে প্রমাণিত হয়েছে সেটা এখন জনগণ টের পাচ্ছে। সুতরাং জনগণের নতুন যে সরকার এসেছে তাদের শাসনামলও দেখা উচিত। তাদের শাসন কিছুদিন তারা দেখুক। দেখে যখন তারা মনে করবে যে কে ভালো ছিল কে মন্দ ছিল, তখন আমি দেশে ফিরব। তার মানে তিনি একবার বলছেন দেশে ফিরবেন, ফাঁসির যে আদেশ রয়েছে সেই আদেশকে তোয়াক্কা করবেন না, তোয়াক্কা না করেই তিনি ফিরবেন। কিন্তু তিনি বলছেন যে এই বর্তমান সরকারের শাসনামল জনগণ দেখে নিক। এখন তিনি মানে কতদিন এই শাসনামল জনগণকে দেখার কথা বলছেন সেটা কিন্তু অস্পষ্ট। সুতরাং ধরে নেওয়াই যায় যে শেখ হাসিনা সহসা দেশে ফিরছেন কিংবা তার দেশে ফেরার প্রেক্ষাপট তৈরি হচ্ছে, এই কথাগুলো যারা প্রচার করার চেষ্টা করছেন তারা আসলে অপপ্রচার করছেন কিংবা গুজব রটাচ্ছেন। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা তার সেফটি নিশ্চিত না করে দেশে ফিরবেন না। তার শেষ অডিও বার্তা যেটা ভাইরাল হয়েছে সেই অডিও বার্তা পর্যালোচনা করলে সেটাই বোঝা যায়। কিন্তু দেশে এবং দেশের বর্তমান সরকার তারা কি ভাবছে? আমরা দেখেছি বর্তমান সরকারের দায়িত্ব নেয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন হতে তাজুল ইসলাম বিতর্কিত এই চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম দায়িত্ব নিয়েছেন। তিনি দায়িত্ব নিয়ে এবার শেখ হাসিনা সম্পর্কে একটা মন্তব্য করেছেন। তার মন্তব্য নিয়ে সমকাল একটা নিউজ করেছে। সমকালের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে। চিফ প্রসিকিউটর তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরানোর নতুন করে উদ্যোগ নেওয়া হবে। এর আগে তিনি বলেছিলেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়া মামলাগুলোও তিনি আবার যাচাই বাছাই করবেন যে সেখানে কোনো অসঙ্গতি আছে কিনা। এবার তিনি বলছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নতুন উদ্যোগ নেওয়া হবে। আমরা দেখেছি প্রফেসর ইউনূসের সরকার শেখ হাসিনাকে ফেরানোর অনেক চেষ্টা করেছে মুখে মুখে, আদতে তারা আসলে কোনো চেষ্টাই করেনি। কারণ কোনো দেশের সঙ্গে বিদ্বেষমূলক সম্পর্ক তৈরি করে সেই দেশ থেকে আপনি একজনকে নিয়ে আসবেন সমঝোতার মাধ্যমে, সেটা তো হয় না। এটা তো মানে মামার হাতের মোয়া না যে আপনি চাইলেই মানে আপনি একদিকে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ রাখবেন না, আবার একটা চাইবেন যে বন্ধু তুমি এটা দাও, আর বন্ধু গলা জড়িয়ে ধরে সেটা দিয়ে দেবে, সেটা তো হয় না। প্রফেসর ইউনূস আদতে শেখ হাসিনাকে ফেরত আনতেও চাননি, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতেও চাননি। প্রফেসর ইউনূস যেটা চেয়েছেন সেটা হচ্ছে সস্তা ভারত বিরোধী রাজনীতি ছড়িয়ে দিয়ে জনপ্রিয়তা অর্জন করতে চেয়েছেন। বাংলাদেশে যে সাম্প্রদায়িক শক্তি কিংবা উগ্রপন্থী একটা গোষ্ঠীর জন্ম হয়েছে যারা কট্টর ভারত বিরোধী এবং পারলে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দেয়, তাদের কাছে তিনি জনপ্রিয় হতে চেয়েছেন। আর জনপ্রিয় হতে চেয়েছেন বলেই তিনি প্রতিনিয়ত ভারত বিরোধী কথা বলেছেন। কখনো চিকেন নেক নিয়ে কথা বলেছেন, কখনো সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন, কখনো ভারত আমাদেরকে প্রচুর মানে ডিস্টার্ব করছে, এ ধরনের বক্তব্য দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন যেন তিনি জনপ্রিয় হতে পারেন। কিন্তু ওই মুষ্টিমেয় সংখ্যক মানুষের কাছে জনপ্রিয় হতে গিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের বেশিরভাগের কাছেই যে তিনি অজনপ্রিয় হয়েছেন এবং উদ্ভট কথাবার্তা বলে এক ধরনের পাগলের মতো মানে নিজের অবস্থান নিয়ে গেছেন, সেটা হয়তো তিনি টেরই পাননি। তাই বলা যায় যে প্রফেসর ইউনূস সরকার আদতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি। আর বর্তমান সরকার যদি উদ্যোগ নেয়, সেই উদ্যোগটা কি হবে? তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অর্থাৎ ফাঁসি কার্যকর করা সেই উদ্যোগ হবে, নাকি রাজনৈতিক সমঝোতায় একটা অন্য রকমের কিছু হবে? এই প্রশ্নটা অনেক দিন থেকেই ঘুরপাক খাচ্ছে। অবশ্য আওয়ামী লীগের যারা মানে একেবারে অন্ধ অ্যাক্টিভিস্ট, তারা মনে করছেন যে বিএনপি সরকার আসা মানে আওয়ামী লীগের জন্য একটা ভালো কিছু, এবং তারা এসে আওয়ামী লীগের রাজনীতি যেমন উদ্ধার করে দেবে, তেমনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রফেসর ইউনূসের সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপগুলো থেকে রিভার্স অবস্থানে যাবে বিএনপি সরকার।
এই প্রত্যাশায় তারা এক ধরনের স্বপ্ন দেখছেন, কিন্তু আদৌ কি সেটা সঠিক কিংবা সেটার বাস্তবতা রয়েছে? প্রফেসর ইউনূস শেখ হাসিনার আমলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে দুই চারটা মামলা হয়েছে, এই তো, তাছাড়া তো তেমন কিছু হয়নি। কিন্তু সবথেকে ক্ষতিগ্রস্ত পক্ষ কারা? সবথেকে ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বিএনপি। বিএনপি যেহেতু সবথেকে ক্ষতিগ্রস্ত পক্ষ, সেই ক্ষতিগ্রস্ত পক্ষের কাছ থেকে আওয়ামী লীগ যদি এখন অনেক বেশি প্রত্যাশা করে বসে, তাহলে সেই প্রত্যাশা করাটা আমার মনে হয় তাদের জন্য অযৌক্তিক হয়ে যাবে। যদি বিএনপি মনে করে যে নতুন ধরনের একটা রাজনীতি তারা করতে চায়, নতুন একটা সংস্কৃতি তারা চালু করতে চায়, এবং তারা 5 বছর না, জনগণের ভালোবাসা নিয়ে তারা অনেক দিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে চায়, তাহলে হয়তো তারা নতুন নতুন উদাহরণ তৈরি করবে, ইনক্লুসিভ পরিবেশ তৈরি করবে, সেখানে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে, সহাবস্থান নিশ্চিত করবে, মুক্তিযুদ্ধের পক্ষে তাদের অবস্থানটা একেবারে পাকাপোক্ত করবে, যেন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে আওয়ামী লীগ যে সুবিধাটা গত 54-55 বছরে পেয়ে এসেছে, সেই একচ্ছত্র সুবিধাটা তারা না পায়, সেখান থেকে বিএনপিও একটা বড় অংশীদার হতে পারে। এই ব্যাপারগুলো তাদের উদ্যোগের মধ্যে একটা হতে পারে। কিন্তু যদি আপনি রাতারাতিই ভাবেন যে বিএনপি আজকে উদ্যোগ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবে এবং শেখ হাসিনা দেশে ফিরে ওই মামলা টামলা এগুলো কোনো কিছু না, বহাল তবিয়তে এবার রাজনীতি করবেন, আবার আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন এবং সেটা খুব তাড়াতাড়ি ঘটবে, তাহলে আমার মনে হয় যে অনেক বেশি প্রত্যাশা হয়ে যাবে। সেটা হবে না। তবে একটা জিনিস হতে পারে, বিএনপির পরিবর্তিত রাজনৈতিক যে নৈতিক অবস্থান, সেটা এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা জিনিস হতে পারে, শেখ হাসিনা ফিরতে না পারলেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবেন। সুতরাং শেখ হাসিনা নিজেই নিজের অডিওতে, যে অডিও ভাইরাল হয়েছে এবং ভাইরাল করে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ফাঁসির দড়ি উপেক্ষা করে দেশে ফিরছেন, আদতে সেই বাস্তবতা বাংলাদেশে এখনও নেই, এবং সেই বাস্তবতা তৈরি হওয়ার খুব সহসা, মানে 2-1 বছরের মধ্যে তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। দর্শক, আপনার ভাবনা যদি মেলে কিংবা না মেলে, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, সদ্য পদত্যাগ করা দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন, তার বিরুদ্ধে এক গাদা অভিযোগ সামনে এসেছে এবং সেটা দুর্নীতির অভিযোগ। 2008 সালে দুর্নীতির মহাসাগর রচনা করেছিলেন তিনি, এবং তিনি যখন বিমানের প্রধান ছিলেন তখন এই দুর্নীতি করেছিলেন বলে মানে বলা হয়েছিল। বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন 2008 সালে। সেই সময় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, এবং সেই দুর্নীতি আপনার প্রায় 53 পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছিল সশস্ত্র বাহিনী বিভাগ থেকে। এই ব্যাপারটা সামনে এসেছে এবং এই ব্যাপারটা সামনে এনেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নায়ের শায়ের। এই আব্দুল মোমেনকে 2013 সালে আওয়ামী লীগ সরকার বিভিন্ন প্রেক্ষাপটে দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক অবসর দিয়েছিল। বাধ্যতামূলক অবসর দেওয়ার পরে প্রফেসর ইউনূস সরকার দায়িত্ব নেয়ার পরে আমরা দেখেছি যে 2024 সালের 10 ডিসেম্বর মানবজমিনে একটা খবর হয়েছিল, এই আব্দুল মোমেনকে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে। তার আগে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব করা হয়েছিল। যুগ্ম সচিব হিসেবে বাধ্যতামূলক অবসরে যাওয়া এই কর্মকর্তাকে প্রফেসর ইউনূস নিয়ে এসে সরাসরি সচিব বানিয়ে দিয়েছিলেন এবং তারপরে সিনিয়র সচিব বানিয়েছিলেন কয়েকদিনের ব্যবধানে। প্রফেসর ইউনূসের এই মেটিকুলাস ডিজাইনের ভেতরের থলের বিড়াল বেরিয়ে পড়েছে। এবার চলুন জেনে দেখি দুদকের চেয়ারম্যান হিসেবে যাকে বসিয়েছিলেন প্রফেসর ইউনূস, তাকে কোন স্বার্থে বসিয়েছিলেন। একজন দুর্নীতিবাজকে দুদকের চেয়ারম্যান বানানো এই মেটিকুলাস ডিজাইনটা কেন করেছিলেন? এই কারণে কি দুদকের চেয়ারম্যান হিসেবে বসে থেকে প্রফেসর ইউনূস সরকারের আমলের কোনো দুর্নীতি আমলে নেয়নি দুদক? শুধুমাত্র প্রফেসর ইউনূস যাদের কথা বলেছেন তাদের ব্যাপারে মাথা ঘামিয়েছে? এমনকি ব্রিটিশ এমপিকে নিয়েও অনেক বেশি লাফালাফি করেছেন এই চেয়ারম্যান।
চলুন তার দুর্নীতির খতিয়ান থেকে কয়েক পৃষ্ঠা একটু বুঝে দেখি, সাথে তিনি একা নন, তার অধীনে একজন পরিচালক, সেই পরিচালকেরও মহা দুর্নীতির খবর বেরিয়ে এসেছে। সেই খবরটাও আমরা দেখব যে প্রফেসর ইউনূসের ১.৫ বছরে দুর্নীতি দমন কমিশনে বসেছিলেন দুর্নীতিবাজরা। থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম দুর্নীতিবাজকে, মহা দুর্নীতিবাজকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা এবং সদস্য করা, এই যে ব্যাপারগুলো, এই যে মেটিকুলাস ডিজাইন, এটা প্রফেসর ইউনূস ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি একটা পোস্ট দিয়েছেন। সেই ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের ১০ ডিসেম্বরের পোস্ট শেয়ার করেছেন। শেয়ার করে তিনি লিখেছেন, সেই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখেছেন, দুর্নীতি দমন কমিশনের বিদায়ী চেয়ারম্যান জনাব মোমেনের দুর্নীতি বিষয়ক নথি যা সশস্ত্র বাহিনী বিভাগ ডিসেম্বর ২০০৮-এ জমা দিয়েছিল। এই নথিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় জনাব মোমেন কী কী দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন সেসব তুলে ধরা হয়েছিল। অন্তর্বর্তী সরকার যখন মোমেন সাহেবকে দুদক চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে তখনই এই বিষয়ে প্রশ্ন তোলা হয়। তবে সাদা চুলের উপদেষ্টার প্রত্যক্ষ মদদে তিনি দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। সাদা চুলের উপদেষ্টা বলতে তিনি কাকে বুঝিয়েছেন সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। কদিন আগেই বিদেশ যাওয়ার সময় বিমানবন্দরে আটকা পড়েছিলেন যিনি, এবং বাংলাদেশে বিভিন্ন মানুষের অধিকার নিয়ে কাজ করেন সেই ব্যক্তি এই মহা দুর্নীতিবাজকে নিয়োগ দেওয়ার কাজটা করেছিলেন। ২০২৪-এর ১০ ডিসেম্বর জুলকারনাইন শাহের কি পোস্ট দিয়েছিলেন, চলুন ২০২৪-এর ১০ ডিসেম্বরে যাই, তার ওই পোস্টটা দেখে নিন। সেখানে তিনি লিখেছিলেন, দৈনিক মানবজমিন আজ একটি প্রতিবেদন ছাপিয়েছে যার শিরোনাম দুদক চেয়ারম্যান হচ্ছেন আব্দুল মোমেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হতে যাচ্ছেন স্বরাষ্ট্র সচিব ডক্টর আব্দুল মোমেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায় কয়েকদিনের মধ্যে তাকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন গঠন হতে পারে। উল্লেখ্য, ডক্টর মোমেন ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। একজন দুর্নীতিবাজ কি আদৌ দুদক চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে কিনা সেটা এই পোস্টের সাথে সংযুক্ত। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনের অসংখ্য অপকর্মের ওপরে প্রস্তুতকৃত গোপনীয় প্রতিবেদনটি ২০০৮ সালে যথাযথভাবে যাচাই করে আপনারা ও অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্টরা নির্ণয় করবেন বলে আশা করছি। আমি বরং আশ্চর্য হয়েছি যে এই ব্যক্তি কিভাবে ইউনূস সরকারের স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ লাভ করল। সেখানে তিনি অ্যাড করেছিলেন ৫৩ পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ, ৫৩ পৃষ্ঠার দুর্নীতির অভিযোগ, এবং কোন খাতে কিভাবে দুর্নীতি করেছেন তার সমস্ত হিস্ট্রি। সেই ৫৩ পৃষ্ঠার মধ্যে আমরা এবার একটু ঢুকে দেখব যে কি কি বিষয় ছিল। কয়েকটা পৃষ্ঠা আপনাদেরকে একটু দেখাবো। সেখানে প্রথমেই দেখুন, নথির যে মূল কাভার পেজটা ছিল, সেই কাভার পেজে লেখা ছিল, বিমানের বিবিধ অনিয়ম ও দুর্নীতির সাথে প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম এ মোমেনের সংশ্লিষ্টতা সম্পর্কে তদন্ত প্রতিবেদন। সেই প্রতিবেদন দেয়া হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অফিসার্স পরিষদ প্রযত্নে সশস্ত্র বাহিনী বিভাগ, তারিখ ২৫ ডিসেম্বর ২০০৮। ২০০৮-এর ২৫ ডিসেম্বর এই প্রতিবেদন দেয়া হয়েছিল সরকারের কাছে। এরপরের পৃষ্ঠায় দেখুন, সেখানে বলা হচ্ছে বিমানের বিবিধ অনিয়ম ও দুর্নীতির সাথে প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এম এ মোমেনের সংশ্লিষ্টতা, সেখানে সিরিয়ালে সংশ্লিষ্ট ব্যাপারগুলো দেয়া হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে, সেখানে বলা হচ্ছে যে মূল প্রতিবেদনের পাতা, সেই পাতায় বলা হয়েছে সরকারি ক্রয় কমিটির শর্ত ভঙ্গ করে ক্রেন এয়ারক্রাফট হতে লিজ গ্রহণ করার ব্যাপারে যে দুর্নীতি সেটা বলা হয়েছে। এরপরের পৃষ্ঠায় কয়েকটা পৃষ্ঠা আপনারা দেখে নিন। কয়েকটা পৃষ্ঠা দেখে নিলেই প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা ৭-৮টা পৃষ্ঠা আপনাদেরকে দেখাতে চাই। সেই প্রত্যেকটা পৃষ্ঠায় ইন্ডিভিজুয়াল তার কি কি খাতে তিনি দুর্নীতি করেছেন, বিমানের বিবিধ অনিয়ম দুর্নীতির সাথে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের সংশ্লিষ্টতা রয়েছে, ডক্টর মোমেন কর্তৃক নিয়ম লঙ্ঘন করে লজিস্টিক এয়ারের সহিত লিজ চুক্তি সম্পাদন সহ বিভিন্ন রকমের দুর্নীতির খবর রয়েছে। একটা পৃষ্ঠার দিকে আপনাদেরকে একটু মনোযোগ আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে কি ছাপা হয়েছিল পত্রিকায়। সেখানে এই পৃষ্ঠাটা সেই সময়ের পত্রিকায় ছাপা হয়েছিল। দেখুন, বিশ্বব্যাংক থেকে ৩০৪ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল কার স্বার্থে? বিমানের সাবেক এমডি ডক্টর মোমেনের দুর্নীতির আমলনামা
এক মানে পত্রিকার যে খবর, সেই একাধিক পৃষ্ঠার খবর, সেই খবরের প্রথম পৃষ্ঠাটা আপনাদেরকে দেখালাম। এরকম একজন দুর্নীতিবাজকে নিয়োগ দেওয়া হয়েছিল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে, এবং তাকে নিয়োগ দিয়ে কি কি সুবিধা আদায় করা হয়েছে। প্রফেসর ইউনূস সরকারের আমলে মহা দুর্নীতির বহু খবর আমরা দেখেছি। সেই খবরগুলোর ব্যাপারে দুর্নীতি দমন কমিশন একটি পদক্ষেপও নেয়নি। ভেতরে ভেতরে আর কি কি করেছে নিশ্চিত করেই সেগুলোর তদন্ত হওয়া প্রয়োজন। শুধু কি চেয়ারম্যান, এছাড়া জুলকারনাইন শাহের আর একটা গোপন নথি ফাঁস করে দিয়েছেন। সেই নথিসহ তিনি আরেকটা পোস্টে বলছেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার ঋণ খেলাপি এক ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল 10 ডিসেম্বর 2024, আর নিয়োগ পেয়ে ঠিক 16 দিনের মাথায় 26 ডিসেম্বর 2024 তিনি তার ঋণ খেলাফি পুনর্তফসিল করিয়ে নেন এক প্রকারের ক্ষমতার অপব্যবহার করে। ঋণ একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন তিনি। এই কমিশনার হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি, যিনি দুদকের কমিশনার তদন্ত পদ থেকে পদত্যাগ করেছেন গতকালকে। যদিও সচেতন মহল গত 13ই মার্চ 2025 আইন মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ বিষয়ে অভিযোগ জানায়। চিঠিটি গ্রহণও করা হয়, তবে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়নি। তিনি যে এভিডেন্সটা যুক্ত করেছেন এর সঙ্গে, সেই এভিডেন্সটা দেখে নিন। সেই এভিডেন্স মানে বিনা হুদাই তিনি পোস্ট দেননি, এবং আমাদের কাছেও এটা মনে হয়নি যে হুদাই একটা মানুষকে বিরক্ত করা কিংবা অভিযুক্ত করার ব্যাপার তিনি সামনে এনেছেন। যে ডকুমেন্টসগুলো 53 পৃষ্ঠার যে ডকুমেন্টস চেয়ারম্যানের বিরুদ্ধে তিনি ফাঁস করেছেন, সেই 53 পৃষ্ঠার ডকুমেন্টস আমরা খুঁজে দেখেছি, তন্ন তন্ন করে দেখেছি, এবং সেটা দেখার পরে সেটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হওয়ার আগেই তিনি পোস্ট দিয়েছিলেন 2024-এর 10 ডিসেম্বর। কিন্তু সেই নথি আমলে নেয়নি তৎকালীন সরকার। আমলে না নিয়ে তাকে দুদক চেয়ারম্যান করা হয়েছিল। এখন অনেক ভালো মানুষ যারা মনে করেন যে দুদককে স্বাধীন থাকতে দেয়া উচিত সরকারের, তারা নানা ধরনের ন্যারেটিভ তৈরি করছেন যে দুদকের চেয়ারম্যানকে নতুন সরকার জোর করে সরিয়ে দিয়েছে। এরকম দুর্নীতিবাজ একজন চেয়ারম্যানকে যদি নতুন সরকার জোর করেও সরিয়ে দিয়ে থাকে, তাহলে এটা অনেক ভালো একটা কাজ হয়েছে। যেটা ওই আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি, শেখ হাসিনা সরকার, সেই সরকারই বুঝেছিল 2008 সালে তার বিরুদ্ধে যে দুর্নীতি, সেই দুর্নীতির পাহাড় আরও জমেছিল বলে 2013 সালে তাকে যুগ্ম সচিব থাকা অবস্থায় বাধ্যতামূলক অবসর দিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। সেই দুর্নীতিবাজকে টেনে নিয়ে এসে দুদকের প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বানানো, সিনিয়র সচিব বানানো, এর পরে দুদকের চেয়ারম্যান বানানোর ঘটনা ঘটিয়েছিলেন প্রফেসর ইউনূস। তাহলে কি বোঝা যাচ্ছে মেটিকুলাস ডিজাইন আস্তে আস্তে ফাঁস হচ্ছে, এবং আমরা জানতে পারছি মেটিকুলাস ডিজাইনের মধ্যে কি কি ছিল। দর্শক, এর তদন্ত কি হবে? এই মহা দুর্নীতিবাজ দুদকের সাবেক চেয়ারম্যান, তিনি এই পদে থেকে কি কি করেছেন তার তদন্ত হবে, এবং কি কি সুযোগ সুবিধা তিনি সরকারকে এবং সরকারের প্রধান উপদেষ্টাকে দিয়েছেন তার তদন্ত কি হবে? নতুন সরকার কি সেই তদন্তগুলো করবে? কোটি টাকার প্রশ্ন, উত্তরটাও খুব প্রয়োজন, এবং প্রয়োজন সেটা দেশের স্বার্থে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।